পেছনের দিকে ঘুরে কথাগুলো বলল রোদেলা। অবশ্যই আমার ছেলের পছন্দ বলে কথা। ছেলের পছন্দের মা এত সুন্দর, তাহলে তার পছন্দের শপিং কত সুন্দর হবে। এবং আমার শপিংগুলো তুমি করে দেবে, কেমন? ছেলের দিকে তাকিয়ে বলল আয়াজ। রোদেলা আয়াজের দিকে তাকিয়ে বলল, কি বলেন? ছেলের পছন্দ করা মা তার মানে কি? আপনার পছন্দ নয়? আপনি কি চোখ বন্ধ করে সিলেক্ট করেছেন? কখন আমি বললাম এই কথা? অবাক হয়ে প্রশ্ন করল আয়াজ। এই তো এখন বললেন ছেলের পছন্দ বলে কথা, তার মানে আপনি পছন্দ করেননি? আয়াজ অবাক হয়ে রোদেলার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো। কোন কথাকে কোন দিয়ে প্যাঁচ দিয়ে কোনভাবে নিয়ে আমাকে কোনোভাবে আটকানো যায়, এই মেয়ে এটা ভালো করে পারে। এটাই একটা ট্যালেন্টের। পুরো দুনিয়ার সাথে পারলেও এই পুচকে একটা মেয়ের সাথে আমি কথায় কখনো বেড়ে উঠি না। হতাশার শ্বাস ফেলল আয়াজ। এদিকে রোদেলা কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে গাল ফুলিয়ে বম হয়ে বসে রইল। আয়াজ লক্ষ্য করলো সবটা। কিছুক্ষণ পর আয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলের আগে পছন্দ করেছিলাম। সাথে সাথে আয়ান আপোষ করে বলল, তাই নাকি? আমি তো প্রথম দিন থেকে মা হিসাবে পছন্দ করে ফেলেছিলাম। যেদিন তোমাকে প্রথম দিন জড়িয়ে ধরে চুমু খেয়েছিলাম, সেই দিনই বুঝেছিলাম, বাস পেয়ে গেছি আমার মাকে। বলেই হাসলো আয়ান। আয়াজ আয়ানের দিকে তাকালো, মনে মনে ভাবলো, ছেলেটা সময় বুঝে কোন কথা বলে না। এখন আমি ছেলেকে কীভাবে বোঝাবো? ও তো দেখে, আমি তো না দেখে যখন আমাকে জড়িয়ে ধরেছে ফিল করে ভালোবেসে ফেলেছি। এই কথাটা কী করে ছেলের সামনে বলা যায়? অগত্যা হেরে যেতে হলো আয়াজকে। তারপর চুপচাপ সামনে দৃষ্টি দিয়ে গাড়ি চালানোতে মনোনিবেশ করলো আয়াজ। গাড়ি চালাচ্ছে আর ঘুরে ঘুরে রোদেলার দিকে তাকাচ্ছে আয়াজ। আর ভাবছে এসেছিল রোদেলার রাগ ভাঙাতে, এসে কিভাবে কিভাবে কথার জালে ফেসে বেকায়দায় পড়ে গেল আয়াজ। না পারছে কিছু বলতে, না পারছে সইতে। ছেলেটাও হয়েছে মার মতো, সময় মতো আগুনে ঘি না ঢাললে হয় না। মা মানে রোদেলা। গাড়ি চালাতে চালাতে নিরিবিলি একটা জায়গায় এসে থামলো আয়াজ। তারপর আয়ানও রোদেলাকে গাড়ি থেকে নামতে বলে নিজেও গাড়ি থেকে নেমে একটু সামনে গিয়ে দাঁড়ালো আয়াজ। রোদেলা আয়ান গাড়ি থেকে নেমে সাথে সাথে সমস্যারে বলে উঠল, ওয়াও, কি সুন্দর জায়গা। ভালো লেগেছিল তোমাদের? আমি এখানে একটা মিটিংয়ের কাজে এসেছিলাম। এসে আমার খুব ভালো লেগেছিল। ভেবেছিলাম তোমাদের দুজনকে অবশ্যই একদিন নিয়ে আসবো। তাই আজকে হাতে সময় করে তোমাদের নিয়ে এসেছি। সামনে আমার পরিচিত এক বিজনেস ক্লায়েন্টের রিসোর্ট আছে নদীর পাড়ে। ঠিক করেছি ওখানে আমরা রাতে ডিনার করব, তারপর বাসায় যাব। কেমন হলো বুদ্ধিটা বলো তো? জোস হয়েছে পাপা, সেই। চলো হেঁটে হেঁটে রিসোর্টের ভেতরে যাই। গাড়ির ড্রাইভার নিয়ে যাবে। জায়গাটা সুন্দর, হাঁটলে ভালো লাগবে। বলে এক হাতে রোদেলা আরেক হাতে ধরল আয়ানের। আয়াজ আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে একজন মনে হচ্ছে। এক হাতে তার ভালোবাসা, তার প্রেয়সী, তার স্ত্রীর হাত, আরেক হাতে তার রক্ত, তার ছেলে, তার উত্তরসূরির হাত। ভাবতেই ভালো লাগছে। এই দুটো মানুষকে ঘিরে আয়াজের জীবন। মাঝে মাঝে মনে হয় এই দুজনের যে কোনো একজনের যদি কিছু হয় আয়াজ হয়তো মরেই যাবে, বাঁচবে না। ভাবতে ভাবতে নদীর পার ঘেঁষে রিসোর্টের গেট পর্যন্ত চলে আসলো ওরা তিনজন। তারপর দারোয়ানকে গাড়ি দেখিয়ে চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করতে চমকে গেল আয়ান ও রোদেলা। এত সুন্দর এক একটি ভিলা আলাদা আলাদা করে করা এবং প্রত্যেকটা ওয়াটার ভিলা, যা দেখতে খুব সুন্দর লাগছে। বাইরে সন্ধ্যা হয়ে গেছে, তাই কয়েকটা হারিকেন দিয়ে সুসজ্জিত করা। সন্ধ্যার নিয়ন আলোতে হারিকেনের নরম উষ্ণ আলো খুবই সুন্দর লাগছে। রোদেলা আয়ান দৌড়ে গেল তাদের ওয়াটার ভিলার কাছে। আয়াজ দূর থেকে দেখছে রোদেলা ও আয়ানের বাচ্চামি। বয়সে খুব একটা ডিফারেন্স নেই, তাই তাদের দুজনার মানসিক অবস্থা একরকম। আবার দুজন দুজনার জায়গা থেকে বয়সের তুলনায় খুব বেশি ম্যাচিউর। হয়তো ওরা একা একা বড় হয়েছে, মা ছিল না, তাই দুজনের মানসিক অবস্থা বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর। তাই দুজন যখন একসাথে মিলে কোনো বাচ্চামো করে আয়াজের দেখতে খুব ভালো লাগে। তখন আয়াজের নিজের কাছে নিজের জীবনটা পরিপূর্ণ মনে হয়। না হয় করুক একটু দুষ্টুমি, করুক একটু পাগলামি। এই পাগলামি দুষ্টুমির অভাব খুব ছিল আয়াজের জীবনে, যা এখন পেয়েছে। জীবন এখন পরিপূর্ণ। আয়ান ও রোদেলা দৌড়ে দৌড়ে নিজেদের ওয়াটার ভিলার ভিতরে গেল। গিয়ে দেখলো সুন্দর সুসজ্জিত করা রুম, রুমের সাথে লাগোয়া বারান্দা। বারান্দায় গিয়ে দেখলো পানির উপরে সম্পূর্ণ রুমটি ভাসমান মনে হচ্ছে। রোদেলা খুশিতে লাফিয়ে উঠল। আয়ান বলল, ওয়াও পাপা, ইটস নাইস টু সি দ্য ভিউ। আগে কখনো কোনো হোটেলে গিয়ে আমার এত সুন্দর, এত ভালো লাগেনি রুমটি। এই রুমটি আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে আমরা এখানে থেকে যাব, কেমন? খুশিতে উচ্ছ্বসিত হয়ে কথাটা বলল আয়ান। আয়াজ রোদেলার দিকে ভ্রু নাচিয়ে প্রশ্ন করার ভঙ্গিতে তাকিয়ে রইল। রোদেলা আয়াজের দিকে তাকিয়ে ভ্রু কুচকে সরু চোখে তাকালো আয়াজের দিকে। রোদেলা আয়াজের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটলো। আয়াজ মাথা নিচু করে হেসে ফেলল। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছে আয়াজ। আজকে ওরা তিনজন ডিনার শেষে বাড়ি ফিরবে না, এখানেই থাকবে।
ফোন হাতে নিয়ে বের হয়ে গেল আয়াজ রুম থেকে। বাইরে এসে আয়াজ ফোন করলো শিপ্রার নাম্বারে। শিপ্রা ফোন ধরতে আয়াজ শিপ্রার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করলো। শিপ্রা জানালো, এখন মোটামুটি ভালো আছে, তবে শরীরটা একটু দুর্বল। ভালো মতো খাওয়া দাওয়া করিস, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আজ এই জন্য ফোন করেছিলাম, আজকে আয়ন আর রোদেলাকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছিলাম আমাদের এক বিজনেস ক্লায়েন্ট মিস্টার মইনের রিসোর্টে। শিয়াব সেনে ওদের জানিয়ে দিস, ওদের এত পছন্দ হয়েছে আজকে ওরা এখানে থাকতে যাচ্ছে। এমনিতেও ডিনার করতে করতে দেরি হয়ে যাবে, তাই রাতে না ফেলে এটাই বেটার। সকাল হলে আমি তো ড্রপ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি শিহাবকে বলবো। ভালো থাকিস, এনজয় ইয়োর ডে। ফোন কাটতে রোদেলা আয়াজের সামনে এসে বলল, আজ আমরা তিনজন একসাথে একই রুমে থাকবো। আয়াজ ভ্রুকুচকে তাকালো রোদেলার দিকে। আয়াজ মনে মনে জানে আজ ওরা তিনজন একসাথে থাকবে, কিন্তু রোদেলাকে খেপানোর জন্য বলল, তা হবে না। আমার রোদেলা নারীকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, মন চায় কিছু একটা করে বসি। হাত নিষ্পিস নিষ্পিস করে, বুকের ভেতর হানচান হানচান করে। আরও অনেক জায়গায় অনেক কিছু হয়, কাছে আসো, কানে কেনে বলি। রোদেলা ছি বলে কানে হাত দিয়ে বলল, চুপ করুন অশুভ চরিত্রহীন লোক। ঘুমাবো না আমি আপনার সাথে, আয়নের সাথে ঘুমাবো। বলেই হনহনিয়ে ভেতরে চলে গেল রোদেলা। রোদেলা চলে যেতে আয়াজ সশব্দে হেসে ফেলল, মনে মনে বলল, বোকার রোদেলা নারীতে গেছে ওয়াটার ভিলায়, একটা বেডরুম, তা বোকার রোদেলা বুঝতে পারছে না। আয়াজ ফোন পকেটে রেখে হাসতে হাসতে রুমের ভেতর চলে গেল। তারপর ভিতরে গিয়ে আয়ান ও রোদেলার কাছ থেকে কি কি খাবে মেনু জেনে রিসেপশনে ফোন দিয়ে জানিয়ে দিল তাদের জন্য ডিনার অ্যারেঞ্জ করতে। রিসেপশন থেকে জানানো হলো 40 মিনিটের মতো সময় লাগবে। তাই আয়াজ বলল, এই 40 মিনিট কি করা যায়? রোদেলা ও আয়ানকে কাছে ডাকলো, ডেকে বলল, 40 মিনিট পর ডিনার আসবে, তাই এইটুকু সময় আমরা তিনজন একটা খেলা খেলি। মোবাইলে লুডো টুর্নামেন্ট হবে, দেখি কে জেতে। যে জিতবে সে অপর পক্ষ থেকে যা চাইবে তাই দিতে হবে। ডান। সবাই শর্তে রাজি। শুরু হলো খেলা। আয়াজ একে একে আয়ান ও রোদেলার পাকা গুটি সব খেয়ে নিল। রাস্তা ক্লিয়ার। আয়াজের 3টা গুটি পাকা হয়ে গেছে, শুধু একটি বাকি। কানা উঠলেই গুটি পেকে যাবে, কিন্তু আয়াজের কানা উঠছে না। এদিকে রোদেলা ও আয়ানের 6 উঠছে না। আয়াজের টার্ন। আয়াজ বিসমিল্লা বলে মারতেই সাথে সাথে কানা উঠে গেল। আয়াজ জিতে গেল। রোদেলা আয়ান একে অপরের দিকে তাকিয়ে রইল। হতাশার সাগরে নিমজ্জিত হলো দুইজন। রোদেলা ভয়ে শুকনো ঢোক গিলছে, কি চাইবে মুনতাসির সাহেব বুঝতে পারছে না। এদিকে আয়ান আয়াজকে জোর দিচ্ছে, পাপা যা চাওয়ার এক্ষুনি চাও, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে দিব। আয়াজ আয়ানের দিকে তাকিয়ে বলল, আগে ডিনার করব, তারপর যার যার কাছে চাওয়া তার কাছে একা একা চাইবো, ঠিক আছে? বলেই রোদেলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো আয়াজ। বলতে বলতেই ওয়েটার খাবার নিয়ে চলে আসলো। তিনজন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করলো। তারপর রোদেলা কে রেখে আয়ানকে নিয়ে আয়াজ গেল বারান্দায়। তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে আমার একটাই চাওয়া, মানুষের মতো মানুষ হবে। কখনো নিজের ভিতরে এক ফোঁটা অহংকারকে জায়গা দেবে না, কখনো কোনো কিছুর জন্য মিথ্যা আশ্রয় নেবে না। যদি বাধ্য হয় কখনো নিতে হয়, মনে রেখো সেটার জন্য অন্যের উপকারের স্বার্থে হয়। ঠিক আছে পাপা, তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমার মনের মতো হওয়ার চেষ্টা করব। তুমি এই সিম্পল জিনিসটা কেন চাইলে পাপা? চাইলে তো আরও অনেক কিছু চাইতে পারতে। আয়াজ মুচকি হাসলো, হেসে বলল, এই চাওয়ার মধ্যে আমার সব কিছু পাওয়া রয়েছে বাবা, যেদিন বড় হবে সেদিন বুঝতে পারবে। বলেই ছেলের হাত ধরে রুমের ভিতরে চলে আসলো আয়াজ। দেখলো রোদেলা চুপচাপ খাটে বসে টিভি দেখছে। আয়ান গিয়ে যুক্ত হলো রোদেলার সাথে। কিছুক্ষণ টিভি দেখলো আর আয়াজ এদিকে কিছুক্ষণ ফোনে কার সাথে যেন কথা বলল। তারপর ফোন রেখে তাকালো দুজনের দিকে। দেখলো আয়ান ঘুমিয়ে ঢুলু ঢুলু অবস্থা। ছেলেটা সন্ধ্যার পর বেশিক্ষণ জেগে থাকতে পারে না। আয়াজ টিভি অফ করে দিয়ে আয়ানকে বলল ঘুমিয়ে পড়তে। তারপর রোদেলাকে বলল, আমার সাথে বারান্দায় এসো রোদেলা। রোদেলা ঘরের লাইট অফ করে দিয়ে চুপচাপ বারান্দায় গেল, কারণ রোদেলা এখন ঘুম আসছে না। বারান্দায় গিয়ে দাঁড়ালে ওয়াটার ভিলার রাতে সৌন্দর্য দেখতে খুব ভালো লাগবে, তাই চলে গেল। বারান্দায় একটা দোলনা আছে, দুজন দোলনায় বসলো। তারপর আয়াজ রোদেলার দিকে তাকিয়ে বলল, এখন তোমার কাছে চাওয়ার পালা, দেওয়ার জন্য প্রস্তুত? রোদেলা শুকনো ঢোক গিলল। তারপর আমতা আমতা করে বলল, প্রস্তুত, বলুন কি চান। আয়াজ রোদেলার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, কিস মি রোদেলা, ইউ নেভার কিস মি বিফোর, আই ওয়ান্ট এ ডিপ কিস ফ্রম ইউ। রোদেলার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালো আয়াজের দিকে। তাকিয়ে লজ্জায় যেন হাত পা নাড়া ভুলে গেল, চোখের পলক ফেলাও ভুলে গেল রোদেলা। কথাটা শুনে রোদেলা আচম্বিত হয়ে গেল, চোখের পলক ফেলা যেন ভুলে গেল। আয়াজের দৃষ্টিতে যেন কোনো পরিবর্তন নেই, এক দৃষ্টিতে মোহাচ্ছন্ন হয়ে রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলার আয়াজকে দৃষ্টিকে উপেক্ষা করার শক্তি নেই। রোদেলাও তাকিয়ে আছে, কিন্তু শরীর হিম হয়ে যাচ্ছে। মনের ভিতরে কোথাও যেন কিছু একটা ছটফট করছে, কিন্তু রোদেলা কোনো রিয়েকশন দেখাতে পারছে না।
রোদেলা ও আয়াজের মধ্যে খুব একটা বেশি দূরত্ব নেই, ইঞ্চি কয়েক হবে। রোদেলার উপর আয়াজের উষ্ণ গরম নিঃশ্বাস থেমে থেমে বারবার পড়ছে। রোদেলা আয়াজের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে অনেকক্ষণ ধরে আয়াজের চোখের দিকে তাকিয়েছিল। রোদেলা যেন মোমের মতো ধীরে ধীরে গলে যাচ্ছে আয়াজের উষ্ণ গরম ভালোবাসায়। আয়াজ ধীরে ধীরে কিন্তু স্পষ্ট ঘোর লাগা আওয়াজে বলল। দিবে না? রোদেলা কি জবাব দিবে বুঝতে পারছে না। হঠাৎ মৃদুমন্দ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। রোদেলার দেহ মন কেঁপে কেঁপে উঠছে। রোদেলা দাঁড়িয়ে পড়ল, বলল, আমার ঠান্ডা লাগছে, ভেতরে যাব। বলেই ভিতরের দিকে যাবে তার আগে আয়াজ রোদেলার হাত ধরে হ্যাঁচকা টানে আয়াজের কোলের উপর বসিয়ে দিল। দোলনায় বসে আছে রোদেলাকে কোলে নিয়ে। ধীরে ধীরে আয়াজের হাত দুটো রোদেলার কোমর পেঁচিয়ে শক্ত করে ধরল। রোদেলা আয়াজের বুকের সাথে মিশে রইল, চোখ বন্ধ করে, একটি কথাও আর মুখ দিয়ে বলল না। আমার চাও কি পূর্ণ হবে রোদেলা রানী? বলেই আয়াজ ধীরে ধীরে রোদেলার কাঁধে ছোট ছোট চুমু আঁকতে লাগলো। রোদেলার গায়ের লোমকূপগুলো দাঁড়িয়ে যাচ্ছে। একে তো মৃদুমন্দ বাতাস, তার উপর আয়াজের উষ্ণ গরম নিঃশ্বাস এবং স্পর্শ। রোদেলার সইতে পারছে না, কেঁপে কেঁপে উঠছে ভিতরে ভিতরে। একদিন যখন থাকো না তখন মন খারাপ করে চিন্তা করবে। মুনতাসির সাহেব কিছু চেয়েছিল, আমি দেইনি। অভিমানের সুরে কথাগুলো বলল আয়াজ। আয়াজের কথা শুনে রোদেলা স্তম্ভিত হয়ে গেল, শক্ত হয়ে গেল শরীর। সাথে সাথে মাথা ঘুরিয়ে তাকালো তার মুনতাসির সাহেবের দিকে। এভাবে কতক্ষণ আয়াজের দিকে তাকিয়ে রইল রোদেলা তা নিজেও জানে না। আয়াজও এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। তারপর কোনো কিছু না বলে হঠাৎ আয়াজের ঠোঁটে রোদেলা ঠোঁট মিলিয়ে দিল। কোনো রাগ ঢাক নেই, কোনো লজ্জা নেই। রোদেলা যেন আজ নির্ভীক, নির্লজ্জ হয়ে গেছে। ঠোঁটে ঠোঁট লাগিয়ে যেন শুষে নিতে লাগলো আয়াজের কথাগুলো, যা বলেছে এইমাত্র। রোদেলার হাত ধীরে ধীরে আয়াজের ঘাড়ে চুলের ভাঁজে ভাঁজে গলিয়ে দিল। তারপর সে চুমু গভীর হতে থাকে, ধীরে ধীরে কোমল থেকে সাহসী টেনে নেওয়া ভালোবাসার সমস্ত অমায়িক উষ্ণতা নিয়ে। রোদেলার ঠোঁট নরম আর্দ্র, যেন দীর্ঘদিনের তৃষ্ণা মিটছে সেই ছোঁয়ায়। নীরবে কিন্তু উন্মাদের মতো চুমু খেতে লাগলো আয়াজ। এই চুম্বন যেন শুধু ঠোঁটের সাথে ঠোঁটের স্পর্শ নয়, আত্মার সাথে আত্মার মিলন হচ্ছে রোদেলা এবং আয়াজের। ধীরে ধীরে দুলছে দোলনা, দোলনার সাথে দুলছে আয়াজ এবং রোদেলার দেহ মন। আয়াজ একটা হাত রোদেলা চুলের ভাঁজে ভাঁজে গলিয়ে দিল। চুল মুঠো করে ধরে যেন রোদেলাকে আরও নিজের কাছে টেনে শুষে নিতে লাগলো রোদেলার সমস্তটুকু উষ্ণতা। রোদেলাও আয়াজের সাথে সায় মিলিয়ে নিজের সমস্ত উষ্ণতা নিয়ে আয়াজের সাথে মিশে যেতে লাগলো। এভাবে কতক্ষণ অতিবাহিত হলো জানা নেই কারো। আয়াজ ধীরে ধীরে রোদেলার ঠোঁট ছেড়ে দিয়ে রোদেলার দিকে তাকালো। তারপর রোদেলা এলোমেলো চুলগুলো দু হাতে সুন্দর করে গুছিয়ে দিতে লাগলো এবং কপালে চুমু খেতে লাগলো। রোদেলা হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আয়াজ ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রোদেলার, আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলছে, তুমি কি বুঝতে পারো রোদেলা রানী, আমি তোমাকে কত ভালোবাসি? তুমি জানো না তোমার ছোঁয়াটা আমার জীবনের কি মনে হয়। তোমার চোখে একবার তাকালে আমার ভেতরটা শান্ত হয়ে যায়। আর তোমার ঠোঁট চেয়ে আমি বুঝি ভালোবাসা আসলে কেমন হয়। আমি শুধু চাই না রোদেলা রানী, আমি অনুভব করি তোমার হাসি। তোমার হাসি, তোমার কাঁধে মাথা রাখা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। তোমার অল্প লজ্জায় চোখ নামিয়ে নেওয়া, এইসব আমার হৃদয়ে গেঁথে গেছে। তোমার লজ্জা আমার হৃদয় গভীর পর্যন্ত নাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, অতৃপ্ত। তুমি ছাড়া আমার সকাল ওঠে না, তুমি ছাড়া আমার সকাল ওঠে না, রাত ঘুমায় না। তোমার ভালোবাসায় আমি নিজেকে নতুন করে চিনেছি। শুনেছ রোদেলা রানী, তোমার একটু স্পর্শে মুনতাসির চৌধুরী আয়াজ নিজেকে নতুন রূপে খুঁজে পায়, জীবিত অনুভব করে নিজেকে। আর এই নতুন আমিটা শুধু তোমার জন্য বাঁচতে চাই। সহস্র লক্ষ আবেগ মিশিয়ে কথাগুলো বলল আয়াজ। রোদেলার চোখে অশ্রুরা যেন চিকচিক করছে, ঠোঁটে কাঁপুনি। কিন্তু সেই মুহূর্তে সে জানে এই মানুষটির ভালোবাসা কোনো ক্ষণিকের আবেগ নয়, এটা একজোড়া নিরাপদ বাহুতে ধরা পড়া তার পৃথিবী, যেখানে সে সারা জীবন থাকতে চায়। রোদেলা জানে তার মুনতাসির সাহেবের বুকে একটু মাথা রেখে যে শান্তিতে অনুভব করে রোদেলা, তা হয়তো কেউ পুরো পৃথিবী লিখে দিলেও রোদেলা সেই শান্তি কখনো খুঁজে পাবে না। রোদেলা ধীরে ধীরে আয়াজের বুকে মাথা নামিয়ে দিল। আয়াজ খুব যত্ন সহকারে রোদেলার মাথা নিজের বুকে চেপে ধরে কপালে চুমুখে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না রোদেলা রানী। কখনো আমার প্রতি অসন্তুষ্ট হলেও থেকে যেও, কখনো আমাকে ভালো না বাসলেও থেকে যেও, হৃদয় স্থান না দিতে পারলেও আমার চোখের সামনে থেকে যেও, আমার চোখের শান্তি হয়ে। কাপা কাপা কণ্ঠে কথাগুলো বলল আয়াজ। রোদেলা দুই হাতে আয়াজকে চেপে ধরল, তারপর বলল, কোথাও যাব না, কখনোই যাব না। কোথায় যাব আমি? আমার ফিরে যাওয়ার সমস্ত দরজা জানালা আপনি আপনার ভালোবাসা দিয়ে বন্ধ করে দিয়েছেন। আমি যেখানে যাব, যেখানেই হাত রাখবো, আপনার ভালোবাসার শিকল আমার পায়ের নূপুর হয়ে থাকবে সব সময়। আপনার ভালোবাসা সব সময় আমার কানে প্রতিধ্বনিত হতে থাকবে নূপুরের ঝংকার হয়ে। আপনাকে ছাড়া তো আমি এক মুহূর্ত শান্তিতে নিঃশ্বাসও নিতে পারবো না। কি বলেন, আমি আপনাকে ছেড়ে যাব? যেদিন আমি আপনাকে ছেড়ে যাব সেদিন এই পৃথিবী থেমে যাবে মুনতাসির সাহেব।
সেদিন পৃথিবীতে সূর্য উঠবে না, চাঁদ তারা কখনো আলো দিবে না, বাতাস বইবে না, পাখিরা উড়বে না, ফুল ফুটবে না। শুনছেন মুন্তাসির সাহেব? আয়াজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কাপা কাপা কণ্ঠে বলল। শুনছেন মুন্তাসির সাহেব? আপনাকে ছেড়ে আমি যেদিন যাব সেদিন আমার নিঃশ্বাস নিব না আমি। আয়াজ জোরে বুকের সাথে চেপে ধরে রোদেলাকে উন্মাদের মতো চুমু খেতে লাগলো আর বলতে লাগলো। কোথা থেকে তুমি পরি হয়ে আসলে আমার জীবনের রোদেলা রানী? কীভাবে আমি তোমাকে পেলাম? আমি নিশ্চয়ই জীবনে কোনো ভালো কাজ করেছিলাম, যার পুরস্কার স্বরূপ আল্লাহ তোমাকে আমার জীবনে দিয়েছে। আজ রোদেলা আর মুন্তাসির সাহেবের বুকে আবেশে চোখ বন্ধ করে শুয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রোদেলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আয়াজ, ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে। এ যেন ভালোবাসার এক অপরূপ দৃশ্য। চাঁদের হালকা হাওয়ায় মনে হচ্ছে নদীর বুকে ছোট্ট একটা কুঁড়ে ঘর, যেখানে মুন্তাসির চৌধুরী আয়াজ তার রোদেলা রানীকে নিয়ে বাসর সাজিয়েছে। কতক্ষণ আয়াজের বুকে রোদেলা শুয়েছিল জানা নেই। মধ্যরাতের দিকে আয়াজের ঘুম ভেঙে যায়। তারপর দেখে রোদেলা ঠান্ডায় গুটিসুটি মেরে আয়াজের বুকে শুয়ে আছে। একটু বেশি রাত করে ঘুমিয়েছে, তাই রোদেলাকে আর ঘুম থেকে জাগায় না। রোদেলাকে কোলে করে নিয়ে এসে বিছানার একপাশে শুইয়ে দেয় আয়াজ। তারপর কোনো মতে নিজে মাঝখানে শুয়ে পড়ে। একপাশে আয়ান আর একপাশে রোদেলা। আয়ান আয়াজের অস্তিত্ব বুঝতে পেরে আয়াজের দিকে একটু ঘেঁষে শুয়ে থাকে। আর রোদেলা শুরু থেকে আয়াজের বুকে। দৃশ্যটি যেন নিজের কাছে মনোমুগ্ধকর লাগে আয়াজের। আজ নিজেকে অনেক পরিপূর্ণ লাগছে আয়াজের কাছে। মনে হচ্ছে এত তৃপ্তির ঘুম জীবনে কখনো ঘুমায়নি আয়াজ। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলো রোদেলা আয়ান ঘুমিয়ে আছে। ওদের ঘুমাতে দেখে ডিস্টার্ব করলো না আয়াজ। নিজেই উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে গেল। ব্রেকফাস্ট করছে তিনজন। আয়াজ বলল, আজ 13 তারিখ, আগামীকাল 14 তারিখ গায়ে হলুদের প্রোগ্রাম হবে। তোমাদের কি কি লাগবে? সব কিছু শপিং করেছো? কোনো কিছু বাদ পড়ে যায়নি তো? আমার কিছু কেনাকাটা আছে, ম্যাচিং করা চুড়ি পাইনি। তাহলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো। একেবারে তোমার চুড়ি কিনে দিয়ে আমি তোমাকে বাসায় ড্রপ করব। চুরির শপে এক চুড়ি হাতে দিচ্ছে আর কালার চেক করছে। আয়াজ কোনো রকম বিরক্ত না হয়ে চুড়ি পরিয়ে যাচ্ছে। আয়ান মিটিমিটি হাসছে পাপার ধৈর্য দেখে, কারণ আয়ান গতকাল সকালে সব ফেস করেছে। ম্যাচিং হলো শেষমেশ। আয়ান হাফ ছেড়ে বলল, চলো না মা এবার। রোদেলা মুচকি হেসে বলল, চলো বাবা। আমি কিন্তু এরকম পাঞ্জাবি পরবো সেই অনুযায়ী কিনেছি পাপা। বাসায় গিয়ে পাঞ্জাবি ট্রায়াল দিয়ে একটু মেজারমেন্ট ভালো করে দেখবে। যদিও আশা করি হয়ে যাবে, তারপরেও একটু পরে চেক করে নিও। অফকোর্স মাই বয়। বলেই তাড়াতাড়ি সব থেকে বের হয়ে গাড়ির কাছে গেল আয়াজ। অবশেষে শপিং শেষ করে বাসায় ড্রপ করে দিল ওদেরকে। আয়ান কেউ রোদেলার সাথে রোদেলার বাসায় ড্রপ করে দিল। অফিসে যেতে হবে দুজনকে, দুই জায়গায় নামিয়ে দেওয়ার সময় নেই, তাই এখান থেকে গাড়ি নিয়ে বাসায় চলে যাবে আয়ান। আয়ান ভিতরে চলে গেছে। রোদেলা যাওয়ার সময় বলল, আগামীকাল সুন্দর করে হ্যান্ডসাম সুপুরুষ হয়ে চলে আসবেন হলুদের প্রোগ্রামে, কেমন? লেট করবেন না কিন্তু। অফকোর্স আমার রোদেলা রানী কাল হলদে পাখি হয়ে সাজবে আমার জন্য। সবার আগে আমি দেখবো, তাই আমাকে অবশ্যই আগে আসতে হবে। আর শোনো, রোদেলা শোনার জন্য কান সামনে দিলে আয়াজ ফিসফিস করে বলল, আমি এমনিতেই হ্যান্ডসাম, তা না হলে রোদেলা রানী প্রথম দেখায় আমার প্রেমে হাওড়েও খেত না, পটে যেত না। আর আমি যে সুপুরুষ তার প্রমাণ আমি যদিও কয়েকবার দিয়েছি, তারপর আমার রোদেলা রানী চাইলে পুরুষত্বের প্রমাণ আমি সারা জীবন দিতে পারি। আই প্রমিস, বিয়ের পর প্রত্যেক দিন পুরুষত্বের প্রমাণ দিব, বাধ্য স্বামীর মতো। বলেই চোখ টিপে মুচকি হাসলো আয়াজ। রোদেলা রাগে কটমট করে মাথা সরিয়ে বলল, খবরদার বাজে কথা বলবেন না, চরিত্রহীন অশুভ লোক। মুখ খুলেই খালি বাজে কথা। বলেই হনহনিয়ে হাঁটা শুরু করলো রোদেলা। কথা কিন্তু সেটাই রইল রোদেলা রানী, রোজ সকাল বিকেলে পুরুষত্বের প্রমাণ দেব রুটিন করে, কেমন? বলেই আয়াজ মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। গন্তব্য সোজা অফিস। অফিসে পৌঁছাতে আয়াজের 11টা বেজে গেল। মিটিং আছে 11:30টায়। শিহাব ও আয়াজ মিটিং রিলেটেড সব ডিসকাশন শেষ করে মিটিংয়ের জন্য গেল। মিটিং শেষ করে আয়াজ ও শিহাব সবাইকে বলল, আপনাদের সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা আছে এবং তা অবশ্যই পার্সোনাল। সবাই একটু ওয়েট করবে। আয়াজ সেক্রেটারি ইমনের উদ্দেশ্যে ইশারা করে সবাইকে যার যার নামে কার্ডগুলো দিতে বলল। ইমন সাথে সাথে আয়াজের কথা মতো প্রত্যেকের নামে লেখা কার্ডগুলো তাদের হাতে দিতে থাকলো। বিয়ের কার্ড দেখে সবাই বুঝতে পারলো কারো বিয়ে, তাই সাথে সাথে কার্ড খুলে দেখলো সবাই। বিয়ের কার্ডে সবাই খুলে কনের নাম, বরের নাম এবং সব থেকে বড় কথা কনের বাবার নাম দেখে সবার চক্ষু চড়ক গাছ। সবাই এদিক ওদিক একে অপরের দিকে চাচাই করছে। আয়াজ সবার চোখের দৃষ্টি বুঝতে পেরে হালকা কেশে গলা পরিষ্কার করে সবার উদ্দেশ্যে বলল, আমার কথা একটু শুনুন মনোযোগ দিয়ে। আপনারা অনেকে হয়তো বুঝতে পেরেছেন এতক্ষণে কার বিয়ে এবং পাত্রীর নামের জায়গায় কার নাম, পাত্রীর বাবাকে তাও বুঝতে পারছেন। আপনারা নিশ্চয় সবাই জানেন 14 বছর ধরে আমি ডিভোর্সি। আমার একটি ছেলে আছে এবং আমার ছেলে মনে করেছে তার একজন মা প্রয়োজন।
এবং আমার একজন জীবনসঙ্গী প্রয়োজন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। আপনারা নিশ্চয়ই জানেন আমি এবং শিহাব একই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার। শিহাব 45% এবং আমি 55%, অনলি 10% ডিফারেন্ট। আশা করি এতটুকু ক্লিয়ার বুঝতে পারছেন বিয়েটা টাকার জন্য হচ্ছে না, কারণ শিহাব যথেষ্ট ধনী এবং টাকা পয়সার মালিক। টাকার জন্য আমার মতো মেরিট এবং এক ছেলের বাপের কাছে নিশ্চয়ই তার হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে দেবে না। তাছাড়া মিস রোদেলা যথেষ্ট সুন্দরী এবং ভালো ব্যক্তিত্ব সম্পন্ন একটা মেয়ে। যে কেউ মিস রোদেলার মতো একটা জীবনসঙ্গী চাইবে, আমিও তার ব্যতিক্রম নেই। কিন্তু আমার যে হাজার গুণ ভালো ছেলে তার জন্য যখন তখন শিহাব খুঁজে আনতে পারতো। বলেই হেসে ফেলল আয়াজ। তারপর হালকা হেসে সিরিয়াস হওয়ার ভঙ্গিতে বলল, আমি মিস্টার শিহাবের কাছে তার মেয়েকে চেয়েছি। উনি আমার উপর দয়া করে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছেন। অবশ্যই মিস রোদেলা প্রাপ্তবয়স্ক, 18 বছর হয়েছে এবং জেনে শুনে বুঝে উনি রাজি হয়েছেন। তবে অবশ্যই আপনারা নিশ্চয়ই বলবেন না যে মিস রোদেলা টাকার জন্য রাজি হয়েছেন, কারণ উনি নিজেই 45% শেয়ার হোল্ডার হবেন ইন ফিউচার। আপনাদের এই কথাগুলো অফিসে ভেঙে বলার কারণ হচ্ছে আমি চাই না বিয়ের অনুষ্ঠানে এসে আপনারা এক একজন রোদেলাকে বা আমার পরিবারের কারো সামনে এক এক মন্তব্য করেন। এতে অনুষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি হোক বা মন খারাপ হোক। যদিও মিস রোদেলা আমার চেয়ে 21 বছরের ছোট, তবুও আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার বয়স এত বেশি হয়ে যায়নি যে আমার বিয়ে করার বয়স নেই। মজার ছেলে কথাগুলো বলে হেসে দিল আয়াজ। সাথে সাথে বাকি সবাই হেসে দিয়ে বলল, বলেই সবাই একসাথে হেসে দিল। শিহাব তাকিয়ে দেখছে আয়াজের দিকে। আয়াজের বুদ্ধিমত্তা সবসময় শিহাবকে মুগ্ধ করে, আজও তাই। আয়াজ হাসি মুখে তাকিয়ে রইল তার ক্লায়েন্টের দিকে। জানতো সবাই বুঝতে পারবে, তারপর খুলে বলাটা জরুরি ছিল। আপনারা শুধু বিয়েতে নয়, 14 তারিখ সন্ধ্যায় গায়ে হলুদ। সবাই গায়ে হলুদের প্রোগ্রামে পরিবার পরিজন নিয়ে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। অফিসের ক্লায়েন্টদের বাইরে সবাইকে ইনভাইট আমি করেছি এবং আমি বুঝিয়েছি এখন শুধু একটা সিম্পল কাজ বাকি আছে যেটা তুই করবি। শিহাবের দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। শিহাব আয়াজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি কাজ? 2 টাকা রয়ে গেছে যেটা তুই নিয়ে যাবি। আমি নিয়ে যাব? কোনো সিংহের গোয় আমাকে পাঠাতে যাচ্ছিস? আয়াজ মুচকি মুচকি হেসে বলল, নিয়ে যাও শাড়ির ইনভার্টটা তুই দিয়ে আসবি এবং ওদের সাথে কথাবার্তা তুই বলবি। অসম্ভব, আমার দ্বারা এটা সম্ভব না। তুই যাবি এবং একমাত্র তুই যাবি। বলেই কার্ড দুটো এগিয়ে দিল আয়াজের দিকে। তারপর আবারও বলল, আমার ফ্যামিলি মেম্বারদেরকে বোঝানোর দায়িত্ব আমার, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার। ওরা তোর ফ্রেন্ড, তুই যা। তোর ফ্রেন্ড মানে? তোর তো আরও বেশি ফ্রেন্ড। আমি তো সারা জীবন ইটালি ছিলাম, তুই তো ওদের মাখামাখো বুঝুম ফ্রেন্ড। ঠাট্টার ছলে কথাগুলো বলল আয়াজ। অত শত বুঝি না। দুজনের ফ্রেন্ড চলে, দুজন মিলে যাব। দুজন মিলে ওদেরকে সবকিছু খুলে বলবো। ওরা তোর বিজনেস ক্লায়েন্ট নয় যে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যে বলবো। শুরু থেকে সবকিছু বুঝিয়ে বলবো, চল। ঠিক আছে চল তবে যাই হিংসের ঘয়। বলেই কার্ড দুটা শিহাবের হাতে দিয়ে বলল। গাড়ি বের কর, আমি আসছি। শিহাব কার্ড দুইটা নিয়ে বলল, 5 মিনিটের মধ্যেই আসবি, লেট করবি না। আমি গাড়ি বের করছি। বলেই কেবিনের বাইরে চলে গেল। আয়াজ ফোন হাতে নিয়ে ফোন ডায়াল করলো রোদেলার নাম্বারে। রিং বাজার সাথে সাথে রোদেলা ফোন ধরে বলল, আমি জানতাম আপনি এক্ষুনি ফোন করবেন। আয়াজ অবাক হয়ে বলল, কিভাবে আমার রোদেলা রানী জানলো আমি এখনই ফোন করব? প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে আপনি কোনো ফোন করেননি, তাই ভাবলাম আপনি এক্ষুনি ফোন করবেন, তাই ফোন হাতে নিয়ে বসেছিলাম। দিন দিন এত পাক্কা বউ হয়ে গেলে আমি যে নিজেকে সামনে রাখতে পারবো না রোদেলা রানী। কি হবে আমার বলো তো? ঘোর লাগা কণ্ঠে বলল আয়াজ। তো বউই হয়, পাকা কি আর কাঁচা কি? আয়াজ মুচকি হেসে বলল, একটু বাইরে যাবো, এখন কথা বলতে পারবো না। বাইরে গাড়ি নিয়ে তোমার বাবা দাঁড়িয়ে আছে। দুপুরে খেয়েছো? আইন খেয়েছে? ঠিকঠাক মতো খেও কেমন? সামনে তোমার বিয়ে, নিজেকে একটু ফিট রাখতে হবে। তোমার হালকা পাতলা একটা স্বামী আছে, তাকে দিন রাত সামলাতে হবে, বুঝেছো? ফোন রাখছি কেমন? রাতে কথা বলবো। ফোন হাতে নিয়ে পাক্কা বউ হয়ে বসে থাকবে, ওকে? ওকে, আপনি খেয়েছেন? আর আয়ান খেয়েছে, আমিও খেয়েছি। আর মুখ খুললে খালি কথা, বাজে কথা বলেন না, ভালো কিছু বলতে পারেন না। অভিযোগের সুরে কথাগুলো বলল রোদেলা। আয়াজ মুচকি হেসে বলল, আই লাভ ইউ। এই নাও ভালো কথা বললাম, আরও অনেক ভালো ভালো কথা আমার স্টকে জমা হয়ে আছে, বাকিটুকু রাতে পুষিয়ে দেব, ওকে? আল্লাহ হাফেজ। বলেই ফোন কেটে দিয়ে আজ ফোন পকেটে ঢুকে তাড়াহুড়ো করে নিচে গাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল।
গাড়ির ভিতরে গাড়ি স্টার্ট দিয়ে বসেছিল শিহাব আয়াজের দিকে তাকিয়ে বলল। এই হলো তোর 5 মিনিট। আয়াজ দৌড়ে দৌড়ে এসে বলল। সরি, এটা জরুরি ফোন করছিলাম। শিহাব কিছু বলল না, কারণ ও ভালো করেই জানে কে জরুরি ফোন করেছিল। কার্ড দুটো হাতে নিয়ে নিয়াজ ও সায়রের সামনে বসে আছে শিহাব ও আয়াজ। কার্ড দুটো খুলে নিয়াজ ও সায়র অবাক হয়ে গেল। একবার শিহাবের দিকে তাকাচ্ছে, একবার আয়াজের দিকে তাকাচ্ছে। আয়াজ গলা খাকারি দিয়ে বলল। কি হলো, কিছু বলবি? কিছু বললে বল, নাহলে চুপচাপ বিয়েতে চলে আসিস। নিয়াজ ও সায়র শিহাবের দিকে তাকিয়ে বলল। ও তোর পোটালো কেমনে রে? সারা তো দারুণ ধূর্ত একটা লোক। শিহাব নিয়াজ ও সায়রের দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর বলল। তোদেরকে আমাদের দুজনের কিছু বলার আছে, মনোযোগ দিয়ে শুনবি। সবটা শুনে তারপর সিদ্ধান্ত নিবি। নিয়াজ ও সায়র মাথা ঝাঁকালো। তারপর শিহাব শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই খুলে বলল। নিয়াজ ও সায়র অবাক হয়ে তাকিয়ে রইল আয়াজের দিকে। আয়াজকে ওরা যতটুকু চিনে, আয়াজ যথেষ্ট মার্জিত এবং সংযত ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তাই আয়াজ অ্যাটলিস্ট খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে রোদেলার দিকে হাত বাড়ায়নি। হয়তো সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। ভালোবাসা যে কোনো সময় যে কোনো কারোর সাথে হয়ে যেতে পারে, এটা তো কারো হাত নেই। এতটুকু বোঝার ক্ষমতা হয়েছে নিয়াজ ও সায়রের, তাই ওরা বলল। এটা নিয়ে তোরা ভাবিস না। আমরা বন্ধুরা একজন যদি আরেকজনের সিচুয়েশন না বুঝি এবং তার দুর্বলতা নিয়ে খোঁজাখুঁজি করি, তাহলে আমরা কেমন ফ্রেন্ড? আমরা 4 জন বেস্ট ফ্রেন্ড এবং আমরা সব অবস্থায় একজন আরেকজনকে সাপোর্ট করব। আমাদের নিয়ে টেনশন করিস না। বিয়েই তো করেছিস, কোনো গুনাহ তো করিসনি। মানুষ তো কত গুনাহ করে, খুন করে, রেপ করে, বউকে অত্যাচার করে, মানুষ কত কিছু করে ফেলে। তুই তো এরকম কিছু করিসনি, ভালোবেসেছিস, বিয়ে করেছিস। আমরা তোর সাথে আছি। এবার শিহাবের দিকে তাকিয়ে নিয়াজের মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেললো, বলল। শিহাব, তুই একটু বাইরে যা তো, আজের সাথে কিছু কথা আছে। শিহাব হয়তো কিছুটা বুঝতে পারলো, তাই মাথা চুলকে লজ্জায় রুম থেকে বের হয়ে গেল। এবার সায়র আয়াজকে একা পেয়ে বলল। বন্ধু, রোদেলাকে ভাবি বলে ডাকবো নাকি তোকে জামাই বলে ডাকবো বুঝতে পারছি না। তোর কপাল আসলে ভালো বলতে হবে। 12 বছর রোজা রেখে যে এমন একটা ইফতারে তুই পাইলি, মানে মাথাটা চক্কর দেওয়ার মতো। মানে বুঝলাম তুই হ্যান্ডসাম, আমাদের মধ্যে সব থেকে হ্যান্ডসাম এবং সুন্দর, কিন্তু তারপরও রোদেলা থেকে তুই গুনে গুনে 21 বছরের বড়। তোর মধ্যে কি দেখলো কয়েকদিন পর যে তুই বুড়া হয়ে যাবি বুঝতে পারেনি। মেয়েটার জন্য আমার নিজেরই কষ্ট হইতেছে। একটু থেমে আয়াজের উদ্দেশ্যে আবারও দুষ্টুমি করে বলল। দোস্ত, ইঞ্জিন টিঞ্জিন সব কিছু ঠিকঠাক আছে তো? স্টার্ট দিয়ে দেখছিলি না? মানে যদি আবার মনে করোস অকেজো হয়ে যায় কোনো কিছু, বুঝতেই পারতেছোস অনেক দিন ধরে আনিউস। আয়াজ বিরক্তি নিয়ে তাকালো নিয়াজের দিকে, তারপর বলল। দাঁতগুলো সব ফেলে দেবো শালা বেয়াদব। আয় তো ওদের টেস্ট করি, বাইনচুত শালা একটা। হঠাৎ সায়র পাশ থেকে গান গেয়ে উঠল। আমগো আয়াজ কুত কুত খেলবো, দেখবো শিহাব চাইয়া, কই শিহাবের মাইয়া। গান গেয়ে সশব্দে হেসে দিল সায়র। সাথে সাথে নিয়াজ হাসতে হাসতে বলল। শালা থামবি? তুই সিচুয়েশন বুঝে সবসময় তুই গান গেয়ে বসিস। শালা হারামি একটা, সবসময় তুই টাইম মতো গানগুলো পাস করে। তোর ভেতরে এত শয়তানরা কই থাকে সবসময়? হারামি শালা একটাই। যাই হোক, 14 তারিখ গায়ে হলুদ, ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসিস। পরিবারের সবাইকে একটু বুঝিয়ে দিস আমাদের সিচুয়েশনটা। আমি চাই না অনুষ্ঠানে এমন কোনো কথা বা সিচুয়েশন ক্রিয়েট হোক যাতে রোদেলা বা তার পরিবার কষ্ট পাক বা আমার ছেলে কোনো কষ্ট পাক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।